ওয়েলকাম ফ্রেন্ডস, বাহিনী নির্মলে প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের স্পোর্টস ফিজিওলজি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা যে ভিডিও নিয়ে আলোচনা করছিলাম বা যে টপিকস নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার অ্যান্ড ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইট। সুতরাং ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার অ্যান্ড ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইটে মোট দুটি লেকচার ভিডিও আছে। তো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে অক্সিজেন কনজাম্পশন এবং তার সঙ্গে সঙ্গে অক্সিজেন রিকোয়ারমেন্ট নিয়ে, এবং এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো হোয়াট ইজ ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার এবং তার সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ারকে কোন কোন ফ্যাক্টর কন্ট্রোল করে এই বিষয় নিয়ে আলোচনা করব। ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ারকে লেখা হয় V.O2 দিয়ে। ওকে, সুতরাং ম্যাক্সিমাম অক্সিজেন কনজাম্পশন এবিলিটি হুইচ ইজ অলসো নোন অ্যাজ ম্যাক্সিমাম অক্সিজেন কনজাম্পশন এবিলিটি। এবং আমরা জানি যে কোনো স্পোর্টসের কোনো স্পেসিফিক ইভেন্টের জন্য একটি নির্দিষ্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন লাগে, তাকে বলে অক্সিজেন রিকোয়ারমেন্ট। কিন্তু একজন অ্যাথলেটস যে কোনো একটা পার্টিকুলার ইভেন্টে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে ডিউরিং দ্য টাইম অফ ইভেন্ট, অর্থাৎ ইভেন্ট চলাকালীন, ধরে যাক কেউ ছুটছে, সুতরাং সে ছোটার সময় যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে তাকে বলে অক্সিজেন কনজাম্পশন। কিন্তু পার্টিকুলার ইভেন্টে যে পরিমাণ অক্সিজেন লাগে তাকে বলে অক্সিজেন রিকোয়ারমেন্ট। সুতরাং সেই অ্যাথলেটসের কিছু পরিমাণ অক্সিজেনের ঘাটতি অবশ্যই হয়, তখনই তাকে বলা হয় অক্সিজেন ডেফিসিয়েন্সি। এখন বিভিন্ন অ্যাথলেটস টু অ্যাথলেটস এটা ভ্যারি করে যে ডিউরিং দ্য টাইম অফ ইভেন্ট, অর্থাৎ কোনো খেলা সে যখন খেলছে বা এক্ষেত্রে বলা যায় যে কোনো স্পোর্টসে সে যখন অংশ নিয়েছে সেই সময় কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করছে একজন অ্যাথলেট, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, অ্যাথলেটস টু অ্যাথলেটস সেটা ভ্যারি করে। ওকে, নাও the VO2 maximum is also known as maximum oxygen consumption ability. This is also called as maximum oxygen consumption or maximal oxygen uptake or maximal aerobic capacity. The amount of oxygen that can be actually consumed by a person. সুতরাং একজন অ্যাথলেটস সে যখন কোনো খেলা যখন চলছে সেই সময় বা খেলায় যখন অংশ নিয়েছে, ধরা যাক স্প্রিন্টিং ইভেন্ট, সেই স্প্রিন্টিং ইভেন্টে সে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করছে, when he or she is working maximally hard, so this is called VO2 max. ওকে, সুতরাং স্পোর্টস চলাকালীন যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করছে তাকেই আমরা বলবো VO2 max বা ম্যাক্সিমাম এয়ারোবিক ক্যাপাসিটি, নো ম্যাটার হোয়াট দ্য রিকোয়ারমেন্ট ইজ। সুতরাং ওই খেলাতে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন তার উপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়, অ্যাকচুয়ালি ওই অ্যাথলেটস কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করছে সেটাই হলো ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার। ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার আমরা দেখতে পাচ্ছি যে এই যে লেখাটা যেটা লেখা হচ্ছে যে V.O2, তো এক্ষেত্রে ডট মানে পার ইউনিট অফ টাইম অর্থাৎ একক সময়ে, ভি মানে ভলিউম, O2 মানে অক্সিজেন এবং ম্যাক্স মানে হলো ম্যাক্সিমাম। নাও ইফ ইট ইজ প্রিজিউম দ্যাট দ্য অ্যাথলেট could not consume more than 4 লিটার অক্সিজেন পার মিনিট। আমরা জানি যে একজন ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেটস যে 1 মিনিটে অন্তত 4 লিটার অক্সিজেন সে গ্রহণ করতে পারে, সে যখন কোনো স্পোর্টসে যখন অংশ নিয়েছে তো সেই স্পোর্টস চলাকালীন প্রতি মিনিটে সে 4 লিটার অক্সিজেন গ্রহণ করতে পারে। সুতরাং সেই অ্যাথলেটসের ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার হলো 4 লিটার পার মিনিট। ওকে, এক্ষেত্রে আমরা যে ইউনিটস দেখছি, একটু ইউনিট সম্বন্ধে আমাদেরকে জানতে হবে বা একক সম্বন্ধে। 4 লিটার পার মিনিট। ইন দ্য পাস্ট VO2 ম্যাক্স ওয়াজ এক্সপ্রেসড বাই লিটার পার মিনিট। সুতরাং আগে লিটার পার মিনিট ব্যবহার করা হতো। সুতরাং খেলা চলাকালীন বা স্পোর্টসে যখন কোনো ব্যক্তি এনগেজড হয়েছে সেই সময় যে পরিমাণ অক্সিজেন নিচ্ছে সেই অ্যামাউন্টটা লিটার পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে সে কত লিটার অক্সিজেন নিচ্ছে তার উপর ডিপেন্ড করতো। সো দ্য ইউনিট এটা আগে ব্যবহার করতো লিটার পার মিনিট, কিন্তু এখন যে ইউনিট ব্যবহার করা হয় সেটা হলো মিলিলিটার পার কেজি পার মিনিট। ওকে, এবং একজন ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেটসের VO2 ম্যাক্সিমাম হলো 75 মিলিলিটার পার কেজি পার মিনিট। দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, সুতরাং একজন ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেটস যে কোনো পার্টিকুলার ইভেন্টে অংশ নিয়েছে এবং সেই ইভেন্ট চলাকালীন সে যে পরিমাণ ম্যাক্সিমাম অক্সিজেন গ্রহণ করে সেটি হলো 75 মিলিলিটার পার কেজি পার মিনিট। এখন VO2 ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম এয়ারোবিক ক্যাপাসিটি কেন ইম্পর্টেন্ট এবং তাকে আমরা কিভাবে নির্ণয় করব, কোন ফর্মুলা দিয়ে আমরা এটাকে ক্যালকুলেট করব। দিস ইজ অ্যান ইন্ডেক্স হুইচ রিফ্লেক্টস পারসনস ক্যাপাসিটি টু মেইনটেইন এক্সট্রিমলি হেভি এক্সারসাইজ। সুতরাং এটি হলো একটি ইন্ডেক্স এবং এর সাহায্যেই বোঝা যায় যে কোনো ব্যক্তি ফিজিক্যালি কতটা ফিট। এন্ডিওরেন্স অ্যানিম্যাল যেমন লং রানার আলাস্কান হাস্কিসের VO2 ম্যাক্সিমাম হলো 200 মিলিলিটার পার কেজি পার মিনিট। সুতরাং একটা ওয়ার্ল্ড ক্লাস
অ্যাথলিটসের VO2 ম্যাক্সিমাম হচ্ছে 75 মিলিলিটার পার কেজি পার মিনিট, কিন্তু এন্ডিওরেন্স অ্যানিমালস মানে লং রানার, যারা দীর্ঘ পথ অতিক্রম করে, ধীরে ধীরে ছুটতে ছুটতে যারা দীর্ঘ পথ অতিক্রম করে তাদেরকেই বলা হয় এন্ডিওরেন্স। সুতরাং এন্ডিওরেন্স একটি অ্যানিম্যাল যেমন আলাস্কান হাস্কিস, এর VO2 ম্যাক্সিমাম হলো 200 মিলিলিটার পার কেজি পার মিনিট। ওকে, VO2 ম্যাক্সিমাম আমরা কিভাবে ক্যালকুলেট করব? হার্ট রেট, ম্যাক্সিমাম হার্ট রেট ডিভাইডেড বাই হার্ট রেট অ্যাট রেস্ট ইন্টু 15.3 মিলিলিটার পার কেজি পার মিনিট। সুতরাং এবং এটা দেখা গেছে যে অ্যাভারেজ আনট্রেন্ড হেলদি মেল, অর্থাৎ যে স্পোর্টসে অতটা বেশি পারদর্শী নয়, অ্যাকচুয়ালি আনট্রেন্ড, সুতরাং তার ক্ষেত্রে VO2 ম্যাক্সিমাম হলো 35 থেকে 40 মিলিলিটার পার কেজি পার মিনিট। এবং যদি আনট্রেন্ড হেলদি ফিমেল হয় তাহলে তার VO2 ম্যাক্সিমাম হলো 27 থেকে 31 মিলিলিটার পার কেজি পার মিনিট। তাহলে এক্ষেত্রে দেখো যে তিনটে যে ভ্যালু আমরা এক্ষেত্রে যেটা লিখেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন একটা অ্যানিম্যালসের ক্ষেত্রে VO2 ম্যাক্সিমাম অনেক বেশি, সেই কারণের জন্য অ্যানিম্যালসরা অনেক দৌড়তে পারে বা অনেকটা তারা রান করতে পারে। সুতরাং এক্ষেত্রে 200 মিলিলিটার পার কেজি পার মিনিট। কিন্তু যদি ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেটস হয় তাহলে তার VO2 ম্যাক্সিমাম হচ্ছে 75 মিলিলিটার পার কেজি পার মিনিট। কিন্তু অ্যাভারেজ মেল যে আনট্রেন্ড সাধারণ মানুষ, তার ক্ষেত্রে VO2 ম্যাক্সিমাম 35 থেকে 40 মিলিলিটার পার কেজি পার মিনিট, এবং যদি ফিমেল হয় তাহলে তার VO2 ম্যাক্সিমাম হলো 27 থেকে 31 মিলিলিটার পার কেজি পার মিনিট। This score can be improved with training and decrease with age. সুতরাং VO2 ম্যাক্সিমাম যদি আমরা ট্রেনিং করি তাহলে সেই পরিমাণ আমরা বাড়াতে পারবো, কিন্তু যদি বয়স বেড়ে যায় তাহলে কিন্তু VO2 ম্যাক্সিমামের পরিমাণ বেড়ে যায়। Both at rest and at any given level of exercise, trained athlete have. সুতরাং একজন ট্রেন্ড অ্যাথলেটের কেন VO2 ম্যাক্সিমাম লেভেল অনেকটা বেশি? এর কারণটা হচ্ছে একজন ট্রেন্ড অ্যাথলিটের লার্জার স্ট্রোক ভলিউম অনেক বেশি, লোয়ার হার্ট রেট, সুতরাং হার্ট রেট হলো কম, এবং লার্জার হার্টস, সুতরাং হার্ট মাসেলসের আমরা জানি হাইপারট্রফি হয় ডিউরিং দ্য টাইম অফ ট্রেনিং, সুতরাং লার্জার হার্টের জন্যই তার VO2 ম্যাক্সিমাম অনেক বেশি হয়। VO2 ম্যাক্সিমাম কিসের ওপর ডিপেন্ড করে? দিস ইজ ইম্পর্টেন্ট। সো দ্য ফ্যাক্টরস এফেক্টিং VO2 ম্যাক্স। সুতরাং VO2 ম্যাক্স ডিপেন্ড আপন, সুতরাং VO2 ম্যাক্স কিসের ওপর ডিপেন্ড করে? রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম এবং মাস্কিউলার সিস্টেম। আমরা প্রথমে ছবির সাহায্যে এটা বোঝার চেষ্টা করব এবং তারপরে আমরা এই ডেসক্রিপশনটা পড়ব। ওকে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে VO2 ম্যাক্স ডিপেন্ড করে কিসের উপর? ভেন্টিলেশন যদি গুড হয়, অর্থাৎ আমরা জানি অ্যালভিওলাইয়ের সঙ্গে ব্লাড ভেসেলস বা রক্তবাহ যুক্ত থাকে, সুতরাং অ্যালভিওলাই থেকে অক্সিজেন ব্লাড ভেসেলসে যায়। তো অ্যালভিওলাই যদি খুব ভালো কন্ডিশনে থাকে তাহলে অক্সিজেন সহজেই অ্যালভিওলাই থেকে রক্তে ট্রান্সপোর্টেড হবে। ওকে, সো ভেন্টিলেশন যদি গুড হয় অ্যান্ড দ্য ট্রান্সপোর্ট অফ অক্সিজেন ইনটু দ্য ব্লাড যদি বেশি হয়, অর্থাৎ ব্লাডে অক্সিজেনের পরিবহন যদি খুব ভালো হয়, তাহলে কিন্তু VO2 ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার এক্ষেত্রে বেশি হয়। ওকে, এবং তার ফলে কি হয়? ব্লাডের মধ্যে যে অক্সিজেন চলে আসে এবং এই অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়, হিমোগ্লোবিন স্যাচুরেশন যদি খুব ভালো হয় এবং অক্সিজেন ডেলিভারি টু দ্য টিস্যু, আমরা জানি যে হিমোগ্লোবিন রক্তের মধ্য দিয়ে অক্সিজেন পরিবহন করে। অ্যাকচুয়ালি রক্তের মধ্যে যে অক্সিজেন যেটা ডেলিভার্ড হয় ফ্রম অ্যালভিওলি, দিস উইল বি ক্যারিড বাই দ্য হিমোগ্লোবিন, এবং হিমোগ্লোবিন এক অণু হিমোগ্লোবিন 4 অণু অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, তাকে বলে হিমোগ্লোবিন স্যাচুরেশন। সুতরাং হিমোগ্লোবিন স্যাচুরেশনের পার্সেন্টেজ যদি খুব ভালো হয় এবং এই হিমোগ্লোবিন যদি টিস্যুতে অক্সিজেন ডেলিভারি খুব ভালোভাবে করতে পারে, তাহলে সেই সমস্ত ব্যক্তির ম্যাক্সিমাম VO2 ম্যাক্স কিন্তু তাদের ক্ষেত্রে ভালো হবে। ওকে, নেক্সট, এক্সট্রাকশন অফ দ্য অক্সিজেন বাই দ্য মাসেল, অর্থাৎ পেশিকেও কিন্তু এক্ষেত্রে ওয়েল ডেভেলপড হতে হবে। সুতরাং পেশি যদি ওয়েল ডেভেলপড হয় তাহলে সহজেই পেশি কি করবে? এই অক্সিজেনকে সহজেই ক্যাপচার করবে এবং তার ফলে VO2 ম্যাক্সিমাম অনেক বেড়ে যাবে। ভেন্টিলেশন ভলিউম অ্যান্ড দ্য ডিফিউসিবিলিটি অফ দ্য লাংস যদি বেশি হয় তাহলে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন ইন দ্য ব্লাড ইজ র্যাপিড, সুতরাং রক্তের মধ্য দিয়ে খুব দ্রুত অক্সিজেন পরিবাহিত হবে, তার ফলে VO2 ম্যাক্সিমাম বেড়ে যাবে। সার্কুলেটরি সিস্টেম, হিমোগ্লোবিন পার্সেন্টেজ যদি স্যাটিসফ্যাক্টরি হয়, অর্থাৎ হিমোগ্লোবিন যদি অক্সিজেন দ্বারা স্যাচুরেটেড হয়ে যায়, ডেলিভারি ক্যাপাসিটি ফর দ্য অক্সিজেন অ্যাট দ্য টিস্যু লেভেল উইল বি গুড, তাহলে কলাকোষে সহজেই হিমোগ্লোবিন অক্সিজেনকে ডেলিভার করতে পারবে। এবং মাস্কুলার সিস্টেম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ট্রেন্ড যে অ্যাথলিট হয় তার স্কেলিটাল মাসেলস ওয়েল ডেভেলপড হয়। নাম্বার অফ দ্য মাইটোকন্ড্রিয়া অ্যান্ড দ্য এনজাইমস ইনভলভড ইন অক্সিডেটিভ মেটাবলিজম অলসো উইল বি ইনক্রিজড। সুতরাং ট্রেন্ড অ্যাথলিটসের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া এবং যে সমস্ত এনজাইম যেগুলো অক্সিডেটিভ মেটাবলিজমের যেটা অংশ নেয়, দিস ইজ ইম্পর্টেন্ট ইন স্পোর্টস ফিজিওলজি। ওকে, অক্সিডেটিভ রেসপিরেশন এবং অ্যানারোবিক রেসপিরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা পরে আলোচনা করব।
করব। সুতরাং ট্রেন্ড যারা অ্যাথলেটস হয় তাদের ক্ষেত্রে এই অক্সিডেটিভ মেটাবলিজম অনেক বেশি হয় এবং তার ফলে ক্যাপিলারি ইনক্রিজেস শো বেটার ডিস্ট্রিবিউশন অফ দ্য ব্লাড টু দ্য মাসেল ফাইবার। তাহলে কি হয় যে রক্তচালক খুব সহজেই দ্রুত অক্সিজেনকে মাসেলস ফাইবারে দিতে পারবে এবং তার ফলে মোর এক্সট্রাকশন অফ অক্সিজেন। সুতরাং রক্ত থেকে বা হিমোগ্লোবিন থেকে অনেক বেশি পরিমাণে অক্সিজেন মাসেলস গ্রহণ করবে এবং VO2 ম্যাক্সিমাম উইল বি হাই। সুতরাং এক্ষেত্রে VO2 ম্যাক্সিমামও কিন্তু বেড়ে যাবে। তাহলে এই ছিল বিষয়, অর্থাৎ হোয়াট ইজ VO2 ম্যাক্সিমাম এবং কোন ফ্যাক্টরস অ্যাকচুয়ালি VO2 ম্যাক্সকে প্রভাবিত করে। সুতরাং আশা করি তোমরা ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার এবং তার সঙ্গে সঙ্গে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইট এই বিষয়ে তোমরা বুঝতে পারলে। এবং এর পরের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন অর্থাৎ EPEOC। সুতরাং এক্ষেত্রে কোন কোন বিষয়গুলো থাকবে আমি একটু তোমাদের দেখিয়ে দিই। তাহলে এর পরের ভিডিওতে আমরা EPEOC সম্বন্ধে আলোচনা করব, তো তার নোটস আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আশা করি স্পোর্টস ফিজিওলজি আর তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এই ভিডিও পজ করে তোমরা এগুলো লিখে নিতে পারো। তাহলে এই সমস্ত টপিকসগুলো জেনারেলি বইতে পাওয়া যায় না, সুতরাং বিভিন্ন নামি নামি ফিজিওলজি স্পোর্টস ফিজিওলজির বই থেকে আমি এই নোটসগুলো তৈরি করেছি। তো এগুলো তোমরা যদি দেখে নাও এবং ভিডিও পজ করে যদি লিখে নাও, আশা করি SSC এক্সামিনেশনের স্পোর্টস ফিজিওলজি যে সমস্ত টপিকস আছে সেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে না। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।